ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। আচ্ছা, সবাই বসো। আজকে আমরা নতুন একটা বিষয় শিখব। সেটা কি জানো? আজকে আমরা শিখব ক্ষেত্রফল সম্পর্কে। আজকে তাহলে আমাদের পাঠ কি হবে? ক্ষেত্রফল। সবাই লিখে ফেলো খাতায়। আজকের পাঠ 10.5। তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছ? তাহলে তোমরা তোমাদের গণিত বইয়ে 127 পৃষ্ঠাটি খুলে ফেলো। কি খুলেছ? দেখো, সেখানে একটি সমস্যা আছে। তোমরা সমস্যাটি ভালো করে পড়ো। আমি সমস্যাটি বোর্ডে লিখে দিচ্ছি। ফুল গাছ লাগানোর জন্য মিনা ও রেজা বৃষ্টি করে ইট ব্যবহার করে নিচের ছবির মতো দুইটি ক্ষেত্র তৈরি করেছে। দেখো, ফুল গাছ লাগানোর জন্য মিনা ও রেজা বৃষ্টি করে ইট ব্যবহার করে নিচের ছবির মতো দুইটি ক্ষেত্র তৈরি করেছে। দেখো, তোমাদের বইয়ে ঠিক এরকম একটি ছবি আছে, তাই না? আর এইরকম একটি ছবি আছে। শিক্ষার্থীরা বলো তো, তারা কি তৈরি করেছে? কে বলতে পারবে? মাওয়া, তুমি বলতে চাচ্ছ? তারা ফুল গাছ লাগানোর জন্য ক্ষেত্র তৈরি করছে। ঠিক তাই, তারা ফুল গাছ লাগানোর জন্য ক্ষেত্র তৈরি করছে। এই যে আমরা আকৃতিগুলো দেখতে পাচ্ছি, এই আকৃতিগুলো কি ধরনের আকৃতি? কে বলতে পারবে? মাহি, তুমি বলো। এর মধ্যে একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্র। মাহি বলছে এগুলোর মধ্যে একটি হচ্ছে আয়তক্ষেত্র আর একটি হচ্ছে বর্গক্ষেত্র। তোমরা কি মাহির কথার সাথে একমত? বলো তো, এই ক্ষেত্র দুটি ঘেরার জন্য কতগুলো ইট ব্যবহার করা হয়েছে? আয়শা, তুমি বলতে চাচ্ছ, বলো। 20টি ইট। আয়শা বলেছে 20টি ইট। কি শিক্ষার্থীরা, তোমাদের কি তাই মনে হয়? আয়শা বলছে ক্ষেত্র দুটি ঘেরার জন্য 20টি করে ইট ব্যবহার করা হয়েছে। চলো আমরা একটু গণনা করে দেখি আসলে এখানে 20টি ইট আছে কিনা। দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দেখো, এই ক্ষেত্রটি ঘেরাও করার জন্য 20টি ইট ব্যবহার করা হয়েছে, তাই না? আবার দেখো, এই ক্ষেত্রটিতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই ক্ষেত্রটি ঘেরাও করার জন্য 20টি ইট ব্যবহার করা হয়েছে। আমরা যদি এই ক্ষেত্রটিকে ক এবং এই ক্ষেত্রটিকে খ বিবেচনা করি, তাহলে তোমাদের কি মনে হয়, এই ক আকৃতিটি বড় নাকি খ আকৃতিটি? আরাফ, তুমি বলতে চাচ্ছ, বলো। দুটি ক্ষেত্রে সমান, কারণ দুটিতে 20টি ইট ব্যবহার করা হয়েছে। আরাফ বলছে দুটো আকৃতি সমান, কারণ দুটো আকৃতিতেই 20টি করে ইট ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা কি সবাই আরাফের কথার সাথে একমত? সাবিব, তোমার কেন মনে হচ্ছে এই আকৃতি দুটি সমান নয়? আমার কাছে মনে হচ্ছে ক ক্ষেত্রটি বড়। শিক্ষার্থীরা, সাবিব বলছে ক ক্ষেত্রটি আকারে বড়। কিভাবে আমরা বুঝতে পারবো কোন ক্ষেত্রটি বড়? আমরা আজকে সেটাই খুঁজে বের করতে চেষ্টা করব। অর্থাৎ আমাদের আজকের মূল প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রটি আকারে বড়।
চলো আমরা খাতায় লিখে ফেলি। কোন ক্ষেত্রটি আকারে বড়? তোমরা তোমাদের পাঠ্য বইয়ে এই প্রশ্নটি ভালো করে পড়ো এবং প্রশ্নের নিচে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেটাও ভালো করে পড়ো। বলো তো প্রশ্নে কি বলা হয়েছে? ঠিক তাই, প্রশ্নে বলা হয়েছে কোন ক্ষেত্রটি আকারে বড়। এজন্য আমরা কিন্তু একটা কাজ করতে পারি। কি করতে পারি দেখো, আমরা এই যে এই আকৃতিটির মাঝখানের যে অংশটুকু আছে দেখো, এই যে এটি দেখো সমান, তাই না? এটির পরিবর্তে আমরা এই আকৃতিটি ব্যবহার করব। ঠিক আছে? আর এই আকৃতির যে মাঝখানের অংশটুকু আছে দেখো, এটুকু কিন্তু সমান, তাই না? আমরা এই আকৃতিটির পরিবর্তে আমরা এই আকৃতিটি ব্যবহার করব। ঠিক আছে? আর এই আকৃতিটির নাম দিলাম আমরা ক, আর এই আকৃতির নাম দিলাম আমরা খ। তোমরা বলো তো এই আকৃতিগুলোতে কি ধরনের আকৃতি আছে? পুলমা তুমি বলো। ক ক্ষেত্রটি আয়ত এবং খ ক্ষেত্রটি বর্গ। হ্যাঁ পুলমা একদম ঠিক বলেছে। দেখো এই ক আকৃতিটি হচ্ছে একটি আয়ত এবং খ আকৃতিটি হচ্ছে একটি বর্গ, তাই না? শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই যে এই ক্ষেত্রটির ভেতরের অংশ হচ্ছে একটি আয়ত, আর এই ক্ষেত্রটির ভিতরের অংশ হচ্ছে একটি বর্গ, অর্থাৎ এই বর্গটি, তাই না? অর্থাৎ আমরা যদি এই আয়ত এবং বর্গের আকার তুলনা করি তাহলেই কিন্তু আমরা এই ক্ষেত্র দুটিরও আকার তুলনা করতে পারবো। চলো আমরা আয়ত এবং বর্গের আকার কিভাবে তুলনা করতে হয় সেটা আমরা এককভাবে চিন্তা করি। আর এর জন্য তোমাদের সময় হচ্ছে 2 মিনিট। তোমাদের সময় শেষ। এবার তোমরা তোমাদের ধারণাগুলো তোমাদের পাশে বসা বন্ধুর সাথে বিনিময় করো। এর জন্য তোমাদের সময় 1 মিনিট। তোমাদের সময় শেষ। আমরা এবার আমাদের ধারণাগুলো শ্রেণীকক্ষে সবার সাথে বিনিময় করি। তোমরা কে তোমাদের ধারণাগুলো এখানে উপস্থাপন করতে চাও? সৃজন তুমি আসো। তুমি তোমার বন্ধুদেরকে তোমার ধারণাটি ব্যাখ্যা করো। আমার মনে হয় এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা দুটিই সমান, কারণ এই দুটির পরিসীমা সমান। কারণ ওই দুটিতে 20টি করে ইট ব্যবহার করা হয়েছিল। আচ্ছা, তোমরা সবাই কি সৃজনের কথার সাথে একমত? আচ্ছা, ধন্যবাদ সৃজন। যাও, তুমি তোমার জায়গায় যাও। শিক্ষার্থীরা, সৃজন কিন্তু খুব সুন্দর একটি কথা বলেছে। ওর কাছে মনে হয়েছে এই দুটো আকৃতি সমান, কেননা এই দুটো আকৃতির পরিসীমাই সমান। কারণ দেখো এই দুটো ক্ষেত্রেই কি আছে, 20টি করে ইট আছে, তাই ওর কাছে মনে হয়েছে এই দুটো আকৃতি সমান। তাহলে আমরা এর আগে কি জেনেছি? আমরা জেনেছি ক আকৃতিটি হচ্ছে একটি আয়তক্ষেত্র আর এই খ আকৃতিটি হচ্ছে একটি বর্গক্ষেত্র, এবং এই দুটো আকৃতিরই পরিসীমা সমান, তাই না শিক্ষার্থীরা? চলো আমরা এই কথাগুলো খাতায় লিখে ফেলি। আকৃতিগুলোর মধ্যে একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্র। আর কি পেলাম আমরা? 2টি
আকৃতির পরিসীমা সমান, অর্থাৎ এই আকৃতিগুলোতে 20টি করে ইট আছে। সৃজন তো তার ধারণাটা উপস্থাপন করলো, তাই না? তোমরা আর কে তোমাদের ধারণাগুলো উপস্থাপন করতে চাও? মিহা, তুমি আসো। তুমি তোমার বন্ধুদেরকে তোমার ধারণাটা ব্যাখ্যা করো। আমি দুটি আকৃতি একটির উপরে আরেকটি এঁকেছি, কিন্তু আমার মনে হয় খ আকৃতিটি বড়, তবে আমি নিশ্চিত নই। আচ্ছা মিহা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যাও। শিক্ষার্থীরা, তোমরা দেখো তোমাদের পাঠ্য বইয়ে এই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের আকারগুলো কিভাবে আমরা তুলনা করতে পারি সে সম্পর্কে রেজা এবং মিনার ধারণা দেওয়া আছে। তোমরা এই ধারণাগুলো এককভাবে পড়ো। তোমাদের সময় 2 মিনিট। শিক্ষার্থীরা, তোমাদের সময় শেষ। এবার তোমরা 4 জন করে দলে ভাগ হবে। এবার এই যে তোমরা যে ধারণাগুলো পড়লে, রেজা এবং মিনার যে ধারণাগুলো তোমরা জানলে, সেগুলো তোমরা দলগতভাবে আলোচনা করবে। এই জন্য তোমাদের সময় 2 মিনিট। শিক্ষার্থীরা, তোমাদের সময় শেষ। তোমরা যে যেভাবে ছিলে আবার পূর্বের অবস্থানে ফিরে আসো। এবার মিনার ধারণাটি কে উপস্থাপন করতে চাও? প্রথম দল থেকে। ধারণা সম্পর্কে কি বুঝেছো? তুমি তোমার বন্ধুদেরকে ব্যাখ্যা করো। বিনা রেখেছি। আচ্ছা, এভাবে স্থাপন করেছে, তাই তো? আচ্ছা, স্থাপন করার সে বাড়তি অংশগুলোকে কেটেছে। বাড়তি অংশ মানে দেখো তো, এই তো। হ্যাঁ, এবার কি করতে হবে? এবার এগুলোকে আমি তো কেটেই নিয়ে এসেছি, জানো? এই দেখো, দেখেছো? অংশ আর এই লাল অংশটুকু সমান কিনা? হ্যাঁ ম্যাডাম, সমান। জি। বাহ, আচ্ছা, এবার দাও তো। এবার দেখো তো, এই হলুদ অংশ আর এই হলুদ অংশটুকু সমান কিনা? বাহ, আচ্ছা, এবার কি করতে হবে? এবারে এই অংশ করতে হবে। আচ্ছা, তুলনা করে তুমি কি পেলে? তুলনা করে আমি পেয়েছি বর্গ বড়। আচ্ছা, তুলনা বড়, অর্থাৎ বর্গ বড়, তাই তো? আমরা কি সবাই সাবিবের কথার সাথে একমত? আচ্ছা, ধন্যবাদ।
ধারণাটি ব্যাখ্যা করব। আচ্ছা দেখো, আমি রেজার ধারণাটি বোর্ডে লাগিয়েছি। তোমরা এই কে কে রেজার ধারণাটা উপস্থাপন করতে চাও? তুমি আসো। বলো, তোমার কি মনে হয় রেজা কি বলেছে? রেজা বিভক্ত করেছে। দেখা গিয়েছে আয়ততে হয়েছে 24টি ঘর, অর্থাৎ বর্গটি বড়। আচ্ছা, মাওয়া বলছে রেজা ঘরে ভাগ করেছে, তাই না? তাতে দেখা যাচ্ছে আয়ততে 24টি ঘর, তাই বর্গটি হচ্ছে বড়। ও তাই বলেছে কি? আচ্ছা মাওয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা মাহমুদুল বলো, তুমি বলো। আয়ত ও বর্গের আকার তুলনা করা যায় তা শিখেছি। শিক্ষার্থীরা, তোমরা আর কি কিছু বলতে চাও? বলতে চাচ্ছ? আমরা একটির উপর আরেকটি রেখে একটি আয়ত ও বর্গের তুলনা, একটি ক্ষেত্রের উপর আরেকটি ক্ষেত্র স্থাপন করে আমরা একটি আয়ত এবং একটি বর্গের আকার আমরা এটি খাতায় লিখে ফেলি। একটির উপর আরেকটি ক্ষেত্র স্থাপন আয়ত ও একটি বর্গের আকার তুলনা, একটির উপর আরেকটি ক্ষেত্র স্থাপন করে একটি আয়ত ও একটি বর্গের, তোমরা কি সবাই ওর কথার সাথে একমত? আয়শা, আমরা এই আকৃতিগুলোকে ছোট ছোট ঘরে বিভক্ত করে তুলনা করতে পারি। আয়শা, ছোট ছোট সমান ঘরে বিভক্ত করে আমরা এই আকৃতি দুটোর আকার তুলনা করতে পারি। লিখে ফেলি। আয়ত ও বর্গকে সমান ঘরে বিভক্ত করে এদের আকার তুলনা, আয়ত ও বর্গকে সমান আকৃতির ছোট ছোট ঘরে বিভক্ত করে। শিক্ষার্থীরা, তোমরা কি সবাই আয়েশার সাথে একমত? আচ্ছা, আজকে তো আমরা অনেক মজার মজার কিছু শিখলাম, তাই না? তোমরা তাহলে বই খাতা গুছিয়ে নাও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।